প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তপন স্ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ৬ষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ যে অনুশীলনটা আছে তার ৫ নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তাহলে দেখো এখানে ৫ নম্বর অঙ্কটিতে দেয়া আছে করিম সাহেব তার ৳৫৬,০০০ কিছু টাকা বার্ষিক ১২% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করেছেন এবং ১ বছর পর তিনি মোট ৳৬,৪০০ মুনাফা পেলেন। তিনি ১০% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা দেখি ১ম এ করিম সাহেব যে টাকাটা ছিল ৳৫৬,০০০ এই টাকাটা সে ২ ভাগে বিভক্ত করে কিছু টাকা ১২% মুনাফায় বিনিয়োগ করেছেন এবং কিছু টাকা সে ১০% মুনাফায় বিনিয়োগ করেছে। এখানে কিন্তু সে বলেনি বা অঙ্কটাতে আসলে বলেনি এরকম যে সে ২ টা টাকা সমান ভাগে বিভক্ত করে যে সে বিনিয়োগ করেছে। হয়তোবা ১২% এর যেটা সেটা হয়তোবা বেশি করেছেন বা কম করেছেন। একইভাবে ১০% যেটি সেটা বেশি বা কম করেছেন। এ ধরনের কোনো আসলে কথা বলেনি। তো আমরা এখান থেকে যদি ১০% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন সেটা যদি আমরা জানি, তাহলে মোট টাকা থেকে ১০% মুনাফা বিনিয়োগের টাকাটা আমরা বাদ দিলে ১২% মুনাফাটা পাচ্ছি। একইভাবে যদি আমরা ১২% মুনাফাটা যদি আমরা জানি, তাহলে মোট টাকা থেকে ১২% মুনাফাটা বাদ দিলে আমরা ১০% মুনাফাটা কিন্তু জেনে যাব। অর্থাৎ আমাদের ২ টা টাকার মধ্যে আসলে এখানে একটা টাকা ধরে নিতে হবে। তো ধরে নিয়ে আসলে বাকি টাকাটা বের করতে হবে। তো চলো আমরা এখানে কথা না বাড়িয়ে অঙ্কটির সমাধানে ফিরে যাই। মনে করি যেহেতু আমাদের ১০% এরটাই জানতে চেয়েছে, আমরা যার কারণে আসলে ১০% এরটাই ধরে নেব এখানে। চাইলে তোমরা আসলে ১২% টাও ধরে নিতে পারো। মনে করি করিম সাহেব ১০% মুনাফায় বিনিয়োগ করেছেন। ১০% মুনাফায় বিনিয়োগ করেছেন। ধরে নিলাম এখানে P টাকা। চাইলে তোমরা এখানে আসলে X টাকাটাও ধরে নিতে পারো। তো আমি এখানে P টাকা ধরে নিলাম। তাহলে দেখো এবার আমরা কিন্তু ১০% এটা যেহেতু জানি তাহলে ১২% এটা আমরা কিন্তু আসলে এখানে বের করতে পারবো। বা ১২% মুনাফায় বিনিয়োগ করেছেন। দেখো মোট যে টাকাটা, মোট টাকা আমাদের ৫৬,০০০ এখানে ছিল। এই ৫৬,০০০ টাকা থেকে আমি ১০% এর যে P টাকাটা, এই P টাকাটা যদি আমি বাদ দেই তাহলে হচ্ছে ১২% এর টাকাটা আমি পাচ্ছি। তো যার কারণে মোট টাকা থেকে আমরা ১০% এর টাকা অর্থাৎ P বাদ দিলাম। বাদ দিলে আমরা ১২% এর টাকাটা পাচ্ছি। যেহেতু এখানে আসলে বিয়োগ করা যাচ্ছে না, তো যার কারণে আমাদের আসলে এই অবস্থায় রেখে দিতে হবে। তো আমরা একটু দেখি যেহেতু এই ২ টা টাকা অর্থাৎ P টাকায় যে মুনাফা দিয়েছে, P টাকাটা এবং হচ্ছে ১০% মুনাফায় দিয়েছেন বা হচ্ছে ৫৬,০০০ বিয়োগ P টাকা এটা ১২% মুনাফায় দিয়েছেন। এই ২ টা টাকার আসলে মুনাফা কত হয় সেটা আমরা হচ্ছে বের করব। তো দেখো ১০% মুনাফায় ১০% মুনাফা অর্থাৎ ১০% মুনাফা কথাটার অর্থ কিন্তু আমরা জানি। যেটা ৳১০০ ১ বছরে মুনাফা হয়, ১ বছরে মুনাফা হয় P টাকা। সরি অর্থাৎ বার্ষিক ১০% যে মুনাফা কথাটা, এটার অর্থ আমরা বুঝি। মুনাফা অর্থাৎ আমরা এটাকে এই কথাটাকে যদি ব্যাখ্যা করি বার্ষিক বলতে ১ বছর ১০% মানে কি ৳১০০ ৳১০ মুনাফা। তাহলে আমরা লিখতে পারি ৳১০০ বার্ষিক ১০% মুনাফা কথার অর্থ হচ্ছে ৳১০০
১ বছরে যে মুনাফা, ১ বছরে মুনাফা হয় ৳১০। এটা আমরা জানলাম। তাহলে ৳১০০ য় ১ বছরে যদি ৳১০ মুনাফা হয়, তাহলে ৳১ য় ১ বছরে মুনাফা কিন্তু কম হবে। অর্থাৎ ৳১০০ র ১ বছরের মুনাফা যেটা, ৳১ র ১ বছরের মুনাফা কিন্তু কম হবে। আর কম বলতেই বুঝি আমরা ভাগ। অর্থাৎ ১০ ভাগ হচ্ছে এখানে ৳১০০। তো দেখো যেহেতু আছে ১০% মুনাফায় বিনিয়োগ করেছে এখানে ৳p টাকা। এই ৳p টাকাটার মুনাফা আমরা বের করব এখানে। এই ১০% মুনাফায়। তাহলে লিখি অতএব p টাকায় ১ বছরের মুনাফা হয়। তাহলে দেখো ৳১ য় ১ বছরের মুনাফা যদি এটা হয়, তাহলে p টাকায় ১ বছরের মুনাফা কিন্তু বেশি হবে। আর বেশি মানে হচ্ছে কি উপর তলায় গুণ হয়ে যাবে। যার কারণে আমি p এখানে উপর তলায় গুণ করে দিলাম। আর নিচে থাকলো আমার ১০০। ১০০ রেখে দিয়েছি এত টাকা। আমরা এটাকে যদি আসলে আমরা কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে আছে আমরা চাইলে কাটাকাটি করতে পারি বা আসলে পরবর্তী শেষের অংশটা একটু রাখার জন্য আমরা এখানে কাটাকাটি না করলে আমরা সুবিধা করে নিতে পারি যার কারণে যে ১০ আর পি গুণ করলে হচ্ছে ১০ পি পাচ্ছি আমরা ১০ পি পাচ্ছি। তো দেখো এখানে আমরা চাইলেও কাটাকাটি করে নিতে পারি। তবে আমরা সমীকরণ সাজানোর ক্ষেত্রে এখানে কাটাকাটি না করলে আমরা একটু সুবিধা করে নিতে পারবো। যার কারণে আমি এখানে কাটাকাটি করে নিচ্ছি না। তোমরা চাইলে এখানে কাটাকাটি কিন্তু করে নিতে পারো। তাহলে ১০ আর পি গুণ করলে আমরা ১০p পাচ্ছি। আর নিচে থাকলো আমাদের ১০০ যার কারণে আমি এখানে ১০০ লিখে দিয়েছি। এত কি টাকা পাইলাম। এটা কিন্তু এটা হচ্ছে আমার ১০% মুনাফায় P এর কিন্তু মুনাফা আমরা পেয়েছি। দেখো আমি বলেছি P টাকায় ১ বছরের মুনাফা ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছি। তাহলে P টাকার ১ বছরের মুনাফা যেহেতু পেয়েছি তার মানে আমাকে ১২% মুনাফা এবার হচ্ছে এই আছে ৫৬,০০০ বিয়োগ P টাকা যেটা আছে ১২% মুনাফা যেটা বিনিয়োগ করেছে সেই টাকাটার মুনাফা কিন্তু এবার আমাকে বের করতে হবে। বের করার পর ২ টা মুনাফা যদি আমরা একত্রে যোগ করি তাহলে এই যোগফলটাই হচ্ছে ৳৬,৪০০। যেহেতু তারা এখানে বলে দিয়েছে যে ২ টা টাকা ১২% মুনাফা বা ১০% মুনাফার থেকে ১ বছর পর তিনি মোট এই টাকাটা মুনাফা পাচ্ছেন। তাহলে আমরা ১০% এর যেমন মুনাফা বের করলাম, ১২% এর মুনাফাটা বের করব। করার পর ২ টা মুনাফা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা ৳৬,৪০০। তো চলো আমরা ১০% মুনাফার মতোই ১২% এরটাও বের করে ফেলি। তাহলে দেখো আবার ১২% বার্ষিক ১২% মুনাফা অর্থাৎ আবার বার্ষিক ১২% মুনাফা অর্থাৎ ৳১০০ ১ বছরের মুনাফা হয়। ৳১০০ ১ বছরে মুনাফা হয় ৳১২। অতএব দেখো ৳১ ১ বছরের মুনাফা হয়। দেখো ৳১০০ ১ বছরের মুনাফা যদি ৳১২ হয়, তাহলে ৳১ ১ বছরের মুনাফা কিন্তু কম হবে। অর্থাৎ ৳১২ হবে না, ১২ এর চেয়ে কম হবে। যার কারণে আমরা এখানে ভাগ দিয়েছি। কম বলতেই বুঝি ভাগ। আর যদি বেশি হতো তাহলে অবশ্যই আমরা এখানে গুণ করে দিতাম। এবার দেখো যে যেহেতু ১২% মুনাফায় যত টাকা বিনিয়োগ করেছেন অর্থাৎ ১২% মুনাফায় বিনিয়োগ করেছেন এখানে ৫৬,০০০ বিয়োগ P টাকা এটার আমরা মুনাফাটা এবার বের করব। তাহলে আমরা এখানে লিখি ৫৬,০০০ বিয়োগ P
এত টাকার ১ বছরে মুনাফা, চিন্তা করো যেখানে ৳১ ১ বছরের মুনাফা যদি এটা হয়, তাহলে ৫৬,০০০ বিয়োগ P টাকার মুনাফা কিন্তু তার তুলনায় বেশি হবে। আর বেশি বলতেই আমি কিছুক্ষণ আগে বলেছি যে উপরতলায় গুণ করে দিতে হয়। আর কম বলতেই তখন কিন্তু নিচতলায় গুণ করে দিতে হবে। এটা মাথায় রাখবা। তো ৫৬,০০০ বিয়োগ P, যেহেতু এটা ব্র্যাকেটে ছিল যার কারণে আমরা এটাকে ব্র্যাকেটে রেখে দিলাম। আর নিচে ছিল আমাদের ৳১০০। তো এটা আসলে ক্যালকুলেশন করলে এখানে আমরা চাইলেও কাটাকাটি করতে পারি। তবে ওই যে আমি বলছিলাম যে আমরা নিচের সমীকরণ সাজাবো। যার কারণে আমাদের এটা আসলে একটা সুবিধা দিবে। যার কারণে আমরা এখানে কাটাকাটি করতেছি। তোমরা চাইলে কাটাকাটি করে নিতে পারো এখানে। তো আমি এটাকে এই অবস্থায় রেখে দিলাম। অর্থাৎ ১২ গুণন ৫৬,০০০ বিয়োগ হচ্ছে P, আর নিচে এখানে ১০০ থেকে গেল। এটা হচ্ছে ১২% মুনাফায় মুনাফার যে টাকাটা বিনিয়োগ করেছে তার এটা মুনাফা। এবং ১০% এ বিনিয়োগ যে টাকাটা করছেন তার মুনাফা হচ্ছে এই যে এই টাকাটা। তাহলে এই ২ টা টাকা যদি আমরা আসলে মুনাফার টাকাটা যোগ করি তাহলে আমরা একত্রে পেলে ৳৬,৪০০ পাচ্ছি। তো আমরা এই ২ টা যোগ করে ফেলি। তাহলে ১২% এ ছিল এই টাকা আর ১০% এ ছিল এই টাকাটা। এই ২ টা আমরা যোগ করে ফেলি সমীকরণের মাধ্যমে। তো প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে যে ১০% বিনিয়োগে যে মুনাফাটা পেয়েছে সেটা হচ্ছে 10p মাইনাস হচ্ছে ডিভাইডেড হচ্ছে কত 100, এর সঙ্গে যোগ করব আমরা 12% এর মুনাফা অর্থাৎ কি 12 into 5600 বিয়োগ p, আর নিচে 100 ছিল। তাহলে দুইটা মুনাফা আমরা যোগ করে এখানে আসলে পাচ্ছি ৬,৪০০ টাকা। যার কারণে এটা সমান ৬,৪০০ দিয়ে দিলাম। তো দেখো এখানে একটা আমাদের কিন্তু সমীকরণ তৈরি হয়ে গেছে। আমরা এখানে আসলে p এর মানটা বের করব। p বলতে ১০% মুনাফায় যে বিনিয়োগ করা টাকাটা সেটা। তা আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি একটা ভগ্নাংশ চিন্তা করি, এটাকে একটা যদি ভগ্নাংশ চিন্তা করি তাহলে ২ টা ভগ্নাংশ দেওয়া আছে। আর ২ টা ভগ্নাংশের আসলে এখানে যোগ আকারে দেওয়া আছে। আর আমরা চাইলে এখানে আসলে ভগ্নাংশের যোগটা করে ফেলতে পারি। তো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমাদের আসলে হরগুলো লসাগু করে নিতে হয়। তো যার কারণে এখানে এটার হর দেখতে পাচ্ছি ১০০, এটার ১০০। তো আমরা যদি এই ১০০ এবং ১০০ লসাগু করি তাহলে ১০০ ই পাচ্ছি। যার কারণে আমি ১০০ লিখলাম এখানে। এরপর হচ্ছে যোগের যে নিয়ম অনুসারে আমরা যদি যাই তাহলে এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়। সেই ভাগফল দ্বারা উপরের লবকে গুণ করতে হয়। তো ১০০ দ্বারা যদি আমরা ১০০ কে এখানে ভাগ করি তাহলে ভাগফল সমান ১ পাচ্ছি। সেই ১ দ্বারা আমরা উপরের যে লব আছে সেটাকে গুণ করব। তাহলে ১ দ্বারা যদি আমরা হচ্ছে উপরের লব অর্থাৎ ১০p এটাকে গুণ করি, ঘুরে ফিরে ১০p আসবে। তাহলে ১০p লিখলাম আমরা এখানে। তা থাকলো যোগ চিহ্ন যোগ। এবার একইভাবে ১০০ দ্বারা ১০০ কে ভাগ করলে আমরা এখানে ১ পাচ্ছি। ১ দ্বারা উপরের সংখ্যাকে যদি গুণ করি অর্থাৎ লবকে গুণ করি উপরের সেই লবটা কিন্তু ফিরে আসবে। অর্থাৎ ১২ গুণন হচ্ছে ৫,৫৬,০০০ বিয়োগ p, আর আমার ডান সাইডে থাকলো ৬,৪০০ টাকা। সেই ৪০০ টাকা আমি এখানে রেখে দিয়েছি। তো দেখো এখানে আসলে আর আমরা আসলে কোনো কাজ কিন্তু যোগ করতে পারি না। কিন্তু হ্যাঁ, তবে এখানে এক গুণ যে আছে বিষয়টা, সে গুণটা কিন্তু আমরা করে দিতে পারি। এবার তাহলে চলো আমরা সেই গুণটা আগে করে ফেলি। সমান নিচে থাকলো আমার ১০০। তাহলে ১০p র কোনো কাজ নেই। যার কারণে আমি যেটা এই অবস্থায় রেখে দিলাম যোগ, যোগ। তাহলে ১২ দ্বারা যদি আমি ৫৬,০০০ কে গুণ করি তাহলে আমি এখানে পাচ্ছি ৬,৭২,০০০, 672, ৬,০০,০০০ দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৬,৭২,০০০ আমি পাচ্ছি। এবং যেহেতু ১২ দ্বারা পুরো ঘরকেই গুণ আছে অর্থাৎ পুরো ঘরের ভেতরে যে সংখ্যাগুলো আছে বন্ধনীর ভেতরে সবগুলোকেই গুণ করতে হবে। তা ১২ আর যদি আমি ৫৬,০০০ গুণ করি তাহলে আমি এই সংখ্যাটা পাচ্ছি। একইভাবে পরে আরো একটা p আছে, আমরা p কেও গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছি আমরা। তাহলে ১২ আর p গুণ করা মানে ১২p পাচ্ছি আমরা। তো এবার দেখো রাইট সাইডে আসলে শুধুমাত্র ৬,৪০০ আছে, এটার কোনো কাজ নাই। আমি এটাকে ওই অবস্থায় রেখে দিয়েছি। তার পরবর্তীতে আমরা আসি। দেখো এখানে আর থাকলো যোগ এবং বিয়োগ থাকলো। যোগ আর বিয়োগ থাকলো। তাহলে যোগ বিয়োগটা কিন্তু আমরা এখানে দেখো যে এই সদৃশ পদ যেহেতু অর্থাৎ এখানে ১২p আছে, এখানে 10p আছে। এরা সদৃশ পদ আমরা হচ্ছে সদৃশ পদ থাকলে আমরা জানি যোগ বিয়োগ থাকলেও সেটা করা যায়। তো যার কারণে আমি এখানে আসলে এটাকে যোগ বিয়োগ করে নিব। বা নিচের হর যেহেতু ১০০
কোনো কাজ নেই ১০০ লিখে দিলাম। তাহলে দেখো যে এর সামনে যোগ আছে, এর সামনে কোনো কিছু না থাকা মানে বিয়োগ আছে। এরা একই জাতীয় নয়। অর্থাৎ এর সামনে বিয়োগ, এর সামনে অর্থাৎ এটা ঋণাত্মক আর এটা হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা জানি একই জাতীয় না হলে বিয়োগ করতে হয়। আর বিয়োগের নিয়ম হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট যে সংখ্যাটা আছে সেটাকে বাদ দিতে হয়। ১২p থেকে যদি আমরা ১০টা p বাদ দেই তাহলে হচ্ছে আমরা পাচ্ছি এখানে কিন্তু 2p পাচ্ছি। তাহলে আচ্ছা চিহ্নর ক্ষেত্রে বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্নই থাকবে। অর্থাৎ বড় সংখ্যার সামনে এখানে বিয়োগ আছে, বিয়োগে রেখে দিলাম। আর আমাদের এখানে ৬,০০,০০০ যে ৭২,০০০ ছিল সেটাকে আমি ওই অবস্থায় রেখে দেব ৬,৭২,০০০। আর ডান পক্ষে আমার ৬,৪০০ আছে। সেটার যেহেতু কোনো কাজ নেই আমরা ওটাকে একই ওভাবে রেখে দেব। তারপরে দেখি আমরা যেহেতু এটাকে যদি আমরা একটা ভগ্নাংশ চিন্তা করি অর্থাৎ এর পূর্ণ সংখ্যার নিচে আমরা জানি একটা ১ সর্বদাই অদৃশ্যমান হিসেবে থাকে। অর্থাৎ এর নিচে যদি আমরা ১ চিন্তা করি তাহলে এটা একটা ভগ্নাংশ, এদিকে একটা বাম দিকে ভগ্নাংশ আছে। তাহলে ভগ্নাংশে যদি সমান চিহ্নের উভয় দিকে ২ টা ভগ্নাংশ থাকে তাহলে আমরা এখানে আড়াআড়ি গুণ বা বজ্র গুণন করতে পারি। বজ্র গুণন বলতে বুঝি আমরা এই ১ম বাম দিকের ভগ্নাংশের হর এবং হচ্ছে ডান দিকের ভগ্নাংশের লব এবং এই বাম দিকের ভগ্নাংশের লব আর হচ্ছে ডান দিকের ভগ্নাংশের হর গুণ করতে হয়। তো আমরা চাইলে আসলে যেকোনো একটা অংশ গুণ করতে পারি। অর্থাৎ আমি হচ্ছে এইটা সাইড এবং এই সাইড বা এই সাইড বা এই সাইড যেকোনো একটা সাইডে আমরা গুণ করতে পারি। তবে হচ্ছে মাথায় রাখবো যে, যে পক্ষের মানটা আমরা আসলে নিয়ে আসবো সেই পক্ষটা আসলে গুণ করাই ভালো। তবে আমি আমার সুবিধা অনুযায়ী আসলে এখানে আমি এর হর আর এই মানে লবটা আমি গুণ করতেছি। অর্থাৎ ৬,৪০০ গুণন হচ্ছে এখানে ১০০ সমান আছে। তাহলে এখানে যেহেতু এইদিকে ১ আছে আর ১ দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে পুরো ওই লবটাই পাচ্ছি আমরা। বিয়োগ হচ্ছে ২p বা তাহলে আমরা যদি এটা গুণ করি ১০০ দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে মাত্র আমরা পাচ্ছি ৬,৪০,০০০ এবং হচ্ছে এটাতে এদিকে যেহেতু কোনো কাজ করাই যাচ্ছে না, আমরা এটাকে এই অবস্থায় রেখে দিলাম। তো আমরা জানি আসলে যার মান বের করতে হয় তাকে বাম দিকে নিয়ে আসতে হয়। অর্থাৎ এখানে চলকের মান বের করব p এর মান। তাহলে p কে আমরা আসলে বাম দিকে নিয়ে আসবো। আর আমরা তো জানি যে আসলে বামের সংখ্যা ডানে বা ডানের সংখ্যা বামে নিয়ে আসলে তার সামনে যে প্রক্রিয়া প্রতীক সেটা পরিবর্তন হয়। 2p এর সামনে এখানে বিয়োগ আছে। যখন আমি বাম দিকে নিয়ে আসবো তাহলে এটা যোগ হয়ে যাবে। 2p সমান হচ্ছে ডান পক্ষে থাকলো শুধুমাত্র ৬,৭২,০০০ বা তাহলে হচ্ছে এখানে যেহেতু 2p এর মানই বের করব তাহলে 2p কে বামে রাখলাম। আর বাকি যেটা আছে পুরোটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে এখানে ৬,৪০০০০ এর সামনে প্লাস আছে। এদিকে এসে মাইনাস হয়ে যাচ্ছে। ৬,৪০০০০ মাইনাস করে দিলাম বা 2p সমান হচ্ছে ৬,৭২,০০০ থেকে যদি ৬,০৪,০০০ আমি বাদ দেই তাহলে এটা হচ্ছে ৩২,০০০ আমি পেয়ে যাচ্ছি। তা দেখো যেহেতু শুধুমাত্র p এর মানটাই বের করব তাহলে আমরা আসলে এখানে ২ কেও আসলে বামে রাখার কোনো দরকার নেই। যার কারণে ২ এখানে যেহেতু গুণ আকারে আছে যখনই সাইড পরিবর্তন করব তার প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে গুণ আকার আছে এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে। অতএব p সমান যদি ২ দ্বারা আমরা ৩২,০০০ কে ভাগ করি তাহলে আমরা ১৬,০০০ পাচ্ছি। অর্থাৎ এই p বলতে আসলে আমরা বুঝতেছি যে আসলে ১০% মুনাফায় যে টাকাটা বিনিয়োগ করছি। যেহেতু p ধরেছি আমরা ১০% মুনাফা। অতএব লিখতে পারি আমরা এখানে তিনি ১০% মুনাফায় তিনি ১০% মুনাফায় বিনিয়োগ করেন ৳১৬,০০০ ৳১৬,০০০ আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে সমাপ্ত করছি।